বিশেষ্য পদ। এখন বিশেষ্য পদ জিনিসটা কি? যে কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলা হয়। এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো মাছের নাম, কোনো গাছের নাম, কোনো এলাকার নাম, কোনো দেশের নাম, কোনো কোম্পানির নাম, কোনো কোচিং এর নাম, কোনো মানে হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছুর নাম যদি হয় তাহলে সেটাকেই বলা হচ্ছে বিশেষ্য পদ। এখন এই বিশেষ্য পদ কত প্রকার, এখানে একটা ঘাপলা আছে। দেখেন, বিশেষ্য পদ আমরা শিখবো হচ্ছে 6 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার শিখবো? 6 প্রকার। যদিও কালকে আমি বলছিলাম যে ক্লাস 8 এর বোর্ড বইতে বিশেষ্য পদ দেওয়া আছে 4 প্রকার, ক্লাস 9 এর বোর্ড বইতে দেওয়া আছে 6 প্রকার, বাট বাংলা একাডেমির অভিধানে দেওয়া আছে 6 প্রকার বিধায় আমরা 6 প্রকার শিখবো। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন তাহলে 6 প্রকার কি কি। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। 1 নম্বর হচ্ছে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখন আসলে নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্যটা কি? ওকে, নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য এটা কি? এটা হচ্ছে যদি সুনির্দিষ্ট করে কোনো নাম দেওয়া থাকে, ঠিক আছে, আবার বলছি, সুনির্দিষ্ট করে করে যে কোনো নাম দেওয়া থাকলে, যে কোনো নাম থাকলে, ঠিক আছে, সুনির্দিষ্ট করে যে কোনো নাম থাকলে সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন হতে পারে মনে করেন রহিম, করিম, আব্দুল কুদ্দুস, জব্বার, এগুলো মনে করেন ব্যক্তির নাম, ঠিক আছে, রহিম, করিম, আব্দুল কুদ্দুস, জব্বার, শাওন, ঠিক আছে, শাওন। অথবা মনে করেন বইয়ের নামে যদি ধরি তাহলে অন্বেষণ, ধ্রুব, ঠিক আছে, যদি বইয়ের নামই ধরি তাহলে অন্বেষণ, ধ্রুব, ঠিক আছে, এগুলো হচ্ছে বইয়ের নাম। যদি দেশের নাম ধরি তাহলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ঠিক আছে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ঠিক আছে, আর্জেন্টিনা, ভদ্র দেশ, ঠিক আছে, চমৎকার দেশ, অসাধারণ ফুটবল খেলে। ওকে ফাইন। তাহলে রহিম, করিম, শাওন, তারপর হচ্ছে অন্বেষণ, ধ্রুব, বাংলাদেশ, আর্জেন্টিনা। যদি বলি ইলিশ, পুঁটি, রুই, কাতলা, তারপর হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো নদীর নাম, ঠিক আছে, ইলিশ, পুঁটি, রুই এগুলা কি? এগুলো হচ্ছে মাছের নাম। যদি বলি আমজাম, কাঁঠাল, লিচু, কলা, এগুলো হচ্ছে ফলের নাম। মানে মোট কথা সুনির্দিষ্ট করে যে কোনো নাম বোঝালেই সেটা নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এখানে আর কোনো প্যাচ নাই, সহজ কথা। এবার আসলে আমরা পরবর্তী পয়েন্টে যাই, 2 নম্বরে। 2 নম্বরটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। বলেন 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। লিখেন জাতিবাচক বিশেষ্য 2 নম্বর। এখন হচ্ছেন জাতিবাচক বিশেষ্যটা কি? জাতিবাচক বিশেষ্য। এবার আসেন জাতিবাচক বিশেষ্যটা কি? জাতিবাচক বিশেষ্য হচ্ছে যখন ওই নামটা দিয়ে যে কোনো একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে। শর্টকাট যদি বলি তাহলে এখানে লিখে রাখতে পারেন, সমগ্র গোষ্ঠীকে বোঝালে তা জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, যখন ওই নামটা দিয়ে একজনকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীকে বোঝাবে তখন সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, তাহলে জাতিবাচক জিনিসটা কি দেখেন, সমগ্র গোষ্ঠীকে যখন বোঝাবে তখন সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এখন দেখেন যেমন কি, যেমন মনে করেন দেখেন আমি বললাম মানুষ। আচ্ছা ভাই, মানুষ দ্বারা কি একজনকে বোঝায় না সমগ্র জাতির সবাইকে বোঝায়? সবাইকে বোঝাচ্ছে না। আমি যদি বলি বাঙালি, বাঙালি কি আমি একা নাকি আমরা সবাই? বলেন তো, বাঙালি কি আমি একা না আমরা সবাই? আমরা সবাই বাঙালি। আচ্ছা, আমি যদি বলি মুসলিম, মুসলিম কি আমি একা না অনেকেই আছেন? যদি বলি হিন্দু, হিন্দু কি আমি একা না অনেকেই আছেন? যদি বলি আমি নদী, নদী কি একটা নদী না সমস্ত নদীকে বোঝাচ্ছে? যদি বলি আমি মাছ, একটা মাছ না সব মাছকে বোঝাচ্ছে? যদি বলি আমি গাছ, একটা গাছ না সব গাছকে বোঝাচ্ছে? যদি বলি পর্বত, একটা পর্বত না সব পর্বতকে বোঝাচ্ছে? যদি বলি সাগর, একটা সাগর না সব সাগরকে বোঝাচ্ছে? মানে মোট কথা হচ্ছে নির্দিষ্ট একটা জিনিসকে না বুঝিয়ে যদি সমগ্র গোষ্ঠীকে বোঝায় তাহলে সেটার নাম হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? একটু জানান। আচ্ছা, একজন বলছে স্যার জাতিবাচক মানেটা কি তাহলে কমন নাউন? এক্স্যাক্টলি, জাতিবাচক মানে কমন নাউন। তবে ভাই আল্লাহর রাস্তে আপনাদের দুইটা মানে কি ধরে রিকোয়েস্ট করবো, যে যাই হোক কিছু ধরে না, কিছু না ধরে রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে ভাই আল্লাহর রাস্তে আপনারা ভাই প্লিজ এই ইংলিশ গ্রামার দিয়ে বাংলা গ্রামার শেখার চেষ্টা করেন না, ধরা খাবেন, নিশ্চিত ধরা খাবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংরেজি গ্রামারে খুব পটু বাট বাংলা ব্যাকরণে অনেকটা অদক্ষ। তো এই কারণে আপনারা ইংলিশ গ্রামার দিয়ে বাংলা ব্যাকরণ শেখার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আপনারা অনেক জায়গায় ধরা খাবেন। যেমন আমি যদি বলি ভয়েস চেঞ্জ, ইংরেজিতে ভয়েস হচ্ছে 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। বাংলায় আল্লাহর রহমতে 4 প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সে ইংলিশ দিয়ে এটা মিলবে না, বাদ। আচ্ছা গেল। এবার আসেন আমি যদি বিশেষ্যর ক্ষেত্রেই বলি, তাহলে বিশেষ্যর ক্ষেত্রে আপনারা আমাকে বলেন তো জাতিবাচকের মধ্যে আপনারা এই যে পুলিশ, আর্মি, এটা কোথায় পড়েন বলেন তো?
পুলিশ, POLIC পুলিশ, তারপর হচ্ছে আর্মি, এটা এগুলোকে আপনারা কোথায় বলেন? আমি যদি ভুল না করি ইংরেজিতে আপনারা এগুলোকে কালেকটিভ নাউন বলেন। আমি যদি ভুল না করি ইংরেজিতে আপনারা এগুলোকে কালেকটিভ নাউন বলেন, অর্থাৎ সমষ্টিবাচক বিশেষ্য। বাট বাংলার ক্ষেত্রে কিন্তু এই পুলিশ, আর্মি এগুলো কিন্তু জাতিবাচক বিশেষ্য। পুলিশ, আর্মি এগুলো কি বাচক হবে? বাংলার ক্ষেত্রে জাতিবাচক বিশেষ্য। আরো কিছু ঝামেলা আছে, ওটা আমি দেখাচ্ছি। বাংলার ক্ষেত্রে এটা জাতিবাচক বিশেষ্য, বাংলার ক্ষেত্রে এটা ইংলিশের সাথে মিলবে না। ইংলিশের যে থিম, ওই থিমের সাথে বাংলার এই থিম মিলবে না। কথা বুঝতে পারছেন? কারণ আর্মি দ্বারা নির্দিষ্ট একটা জাতিকে বোঝায়, নির্দিষ্ট একটা গোষ্ঠীকে বোঝায়, পুলিশ দ্বারা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে বোঝায়। ঠিক আছে? তো এই কারণে এটা মানে জাতিবাচক হবে, এটা সমষ্টিবাচক হবে না। বুঝতে পারছেন? সেই কারণে আপনারা অবশ্যই ইংলিশ দিয়ে বাংলা ব্যাকরণ শেখার চেষ্টা করবেন না। ওকে, আচ্ছা, হ্যাঁ, যেটা ইংলিশ দিয়ে শেখা যায় সেটা তো আমি শেখাবোই, সমস্যা নাই, কিন্তু বেসিক্যালি আমাদের বাংলা ব্যাকরণটা দিয়েই বাংলা শিখতে হবে। ওকে, এবার দেখেন, তাহলে জাতিবাচক জিনিসটাকে এ পর্যন্ত আমরা বুঝছি। তবে জাতিবাচক তৈরি হওয়ার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সেটাও লিখেন। এটা এতক্ষণ তো এগুলো লিখছেন, উদাহরণগুলো আশা করি লিখছেন। এবারে স্টার চিহ্ন দেন নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন, পদের দ্বারা, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখেন পদের দ্বারা, স্টার চিহ্ন দিয়ে লিখেন পদের দ্বারা পেশার নাম বোঝালে, পদের দ্বারা পেশার নাম বোঝালে তা নামবাচক বিশেষ্য। তবে পেশাদারের নাম বোঝালে তা জাতিবাচক বিশেষ্য হবে। ঠিক আছে, আবার বলছি ব্যাপারটা, লিখেন পরে উদাহরণ সহ বুঝাই দিব। ব্যাপারটা হচ্ছে, যদি আমরা দেখি যে পদের দ্বারা, অর্থাৎ যে পদটা দেওয়া আছে প্রশ্নে, সেই পদের দ্বারা কোনো পেশার নাম বোঝাচ্ছে, যদি পেশার নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, সরি, নামবাচক বিশেষ্য। আর যদি পেশাদারের নাম বোঝায়, পেশার নাম না, পেশাদারের নাম বোঝায়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এ পর্যন্ত কি বুঝছেন? দেখেন, আমি যদি বলি শিক্ষক, এবার চিন্তা করেন তো, শিক্ষক কি পেশার নাম না পেশাদারের নাম? আমি কি শিক্ষক না আমি শিক্ষকতা? বলেন, আমি শিক্ষক, তার মানে আমি কি পেশা না পেশাদার? আমি একজন পেশাদার। তো সেই ক্ষেত্রে শিক্ষক এটা হচ্ছে জাতিবাচক। বলেন, শিক্ষক কি হবে? শিক্ষক হচ্ছে জাতিবাচক। কিন্তু যদি বলি শিক্ষকের কাজটাকে, অর্থাৎ শিক্ষকতা, তখন কি হবে? যদি বলি শিক্ষকতা তখন কি হবে? তখন হবে নামবাচক। আমি কি বুঝতে পারছি? এবার আসেন, সেম উদাহরণের আরো কিছু দেখাই, মানে সেম জিনিস এরকম আরো কিছু দেখাই। দেখেন, আমি যদি বলি সাংবাদিক, যেটা পরীক্ষা আসে মাঝে মাঝে, সাংবাদিক, তাহলে এটা কি সাংবাদিক দ্বারা কি পেশাদারকে বোঝাচ্ছে না? আর সাংবাদিকের পেশাটা কি? বলেন, সাংবাদিকতা। তাহলে সাংবাদিকতা এটা কি হবে? এটা হচ্ছে নামবাচক। সাংবাদিকতা নামবাচক, আর সাংবাদিক কি হবে? জাতিবাচক। ঠিক সেম ভাবে আমি যদি বলি, দেখেন, ডাক্তার, তাহলে ডাক্তারটা কি? ডাক্তার হচ্ছে জাতিবাচক। কিন্তু যদি বলি ডাক্তারি, ডাক্তারের পেশাটা কি? ডাক্তারের পেশার নামটা হচ্ছে ডাক্তারি, সেটা হচ্ছে কি? নামবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি যদি বলি, দেখেন, ব্যবসায়ী, খেয়াল করেন, আমি যদি বলি ব্যবসায়ী, তাহলে এটা হচ্ছে কি? পেশাদারকে বোঝায়। কিন্তু ব্যবসায়ীর পেশাটা কি? ব্যবসা, তখন হবে নামবাচক। কথা বুঝতে পারছেন? জিনিসটা কি ক্লিয়ার? বলেন, পুরোপুরি বুঝছেন? ঠিক আছে, তাহলে এবার দেখেন, এবার এতক্ষণ আমরা এই জিনিসটা ক্লিয়ার করেছি। এবার এটা তো আমরা স্টার চিহ্ন দিয়ে শিখছি, আরো একটা স্টার চিহ্ন দেন। জাতিবাচক এখনো শেষ হয়নি, জাতিবাচকের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, স্টার চিহ্ন দেন। জাতিবাচকের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, স্টার চিহ্ন দেন। সেটা কি? সেটা হচ্ছে ভালো করে বুঝেন, স্টার চিহ্ন দেন। স্টার চিহ্ন দিয়ে লিখেন নামের পদের দ্বারা, স্টার চিহ্ন দিয়ে লিখেন পদের দ্বারা না, পদের দ্বারা লিখলে কাইটা ফেলেন, দুঃখিত। ওকে, পদের দ্বারা লিখলে কেটে ফেলেন। লিখেন যে সমস্ত জাতিবাচকের পূর্বে, লিখেন
জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে, তাহলে তা জাতিবাচকের পূর্বে যদি নাম স্পষ্ট থাকে তাহলে তা নামবাচক হবে। লিখেন, পরে আমি বুঝাচ্ছি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আপনি দেখেন যে নাম ওই মানে পদটা দ্বারা কোনো জাতিবাচক বোঝাচ্ছে, তাহলে সেটা তো আপনি বুঝলেন। কিন্তু দেখেন যদি এরকম যে জাতিবাচকের পূর্বে আবার নামটা স্পষ্ট আছে, এরপরে জাতিবাচক আছে কিন্তু আগে নামটা স্পষ্ট আছে, তাহলে জাতিবাচক থাকলেও সেটাকে জাতিবাচক ধরা যাবে না, সেটাকে নামবাচক ধরতে হবে। যেমন আমি যদি বলি নদী, এটা জাতিবাচক, কিন্তু যখন বলবো পদ্মা নদী নাম স্পষ্ট করে দেওয়া আছে, তখন হয়ে যাবে এটা নামবাচক। আর শুধু নদী বললে এটা জাতিবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? আমি যদি বলি যে দেশ, এটা জাতিবাচক, কারণ দেশ সকল দেশকে বোঝায়। কিন্তু যখন বলবো বাংলাদেশ, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে নামবাচক। জিনিসটা কি বুঝছেন? তাহলে আমি যদি বলি সাগর, জাতিবাচক। যদি বলি আরব সাগর, বঙ্গোপসাগর, ভূমধ্যসাগর, তখন কি হবে? নামবাচক। যদি বলি মাছ, জাতিবাচক। যদি বলি ইলিশ মাছ, রুই মাছ, পুঁটি মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ, তখন কি হবে? নামবাচক। যদি বলি ফল, জাতিবাচক। যদি বলি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি ফল, তখন কি হবে? নামবাচক। তাহলে যদি বলি পাখি, এটা কি হবে? জাতিবাচক। তাহলে যদি বলি আমি শূন্য পাখি, ময়না পাখি, তখন কি হবে বলেন তো? যদি বলি পাখি তাহলে জাতিবাচক। যদি বলি সোনা পাখি, এটা কি হবে বলেন তো? বলেন, সোনা পাখি এটা কি হবে? একজন প্রশ্ন করছে, স্যার মাঝে মাঝে প্রশ্ন করবেন, দেখি পারি কিনা। আরে আমি প্রশ্ন করার এখন তো শুরুই করি নাই, আমি প্রশ্ন করব, ওয়েট করেন। আমার প্রত্যেক ক্লাসে কিছু স্পেশাল কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো পারলে আবার গিফটও থাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, প্রত্যেকে বলতেছে নামবাচক, একজন বলছে বাবুবাচক। ভেরি গুড। যিনি বলেছেন বাবুবাচক তিনি হচ্ছেন মানে বিজয়ী হয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন। শুনেন ভাই, আমি বলছি পাখি কোন বাচক? জাতিবাচক। কিন্তু যখন বলবো সোনা পাখি, কোন পাখি আছে? সোনা পাখি হচ্ছে প্রেমবাচক। সোনা পাখি না হয়তো কোনো পাখি নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার টিয়া পাখি আছে, ময়না পাখি আছে, কিন্তু এটা বলার ধরনের উপর ডিপেন্ড করে। সোনা মানে টিয়া পাখি, ময়না পাখি নর্মাল, ঠিক আছে। এক যদি বলি যে সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, নাই। যাই হোক, হোয়াট এভার, নাম স্পষ্ট থাকলে নামবাচক। এইটুকু পর্যন্ত তো আশা করি ক্লিয়ার নাকি? তাহলে জাতিবাচকটা আমাদের ক্লিয়ার আর নামবাচকটা আমাদের ক্লিয়ার, এই দুইটা আমাদের শেষ। এবার আমরা যাব বস্তুবাচকে, ঠিক আছে? ওকে, বস্তুবাচকে যাচ্ছি। তাহলে লিখেন 3 নাম্বার, নামবাচক শেষ, জাতিবাচক শেষ। এবার লিখেন 3 নাম্বার বস্তুবাচক। 3 নাম্বার লিখেন বস্তুবাচক। 3 নাম্বার লিখেন বস্তুবাচক। এখন বস্তুবাচক জিনিসটা কি আসেন ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করি। বস্তুবাচক হচ্ছে ইংরেজিতে যেটাকে আমরা বলি, ইংরেজিতে আমরা এটাকে কি বলি? ম্যাটেরিয়াল নাউন। ইংরেজিতে যেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এই ম্যাটেরিয়াল নাউন দিয়ে আপনারা যদি পড়তে যান ইংলিশের সাথে, তাহলে বাংলায় কি প্যাচ লাগবে জানেন? দেখেন, ইংরেজিতে আমি যদি ভুল না করে থাকি, আপনারা বুক এটাকে পড়েন, আপনারা বুককে পড়েন কমন নাউন। ইংরেজিতে আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনারা বুককে পড়েন কমন নাউন। বাট পেজ অফ দ্য বুক, বা পেজ অফ দ্য বুক, এটাকে আপনারা পড়েন ম্যাটেরিয়াল নাউন। যদি আমি ভুল না করে থাকি। আপনারা কার, এটাকে পড়েন, আপনারা কারকে পড়েন কমন নাউন। কারকে ইংরেজিতে আপনারা পড়েন কমন নাউন। বাট যখনই বলা হয় পার্টস অফ দ্য কার, যখন বলা হয় পার্টস অফ কার, তখন আপনারা বলেন ম্যাটেরিয়াল নাউন, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে? যদি আমি ভুল না করে থাকি, ইংরেজিতে আপনারা এভাবে পড়েন। বাট বাংলার ক্ষেত্রে বাবা আল্লাহর রস্তে এগুলো সব বস্তুবাচক বিশেষ্য, সব এগুলোর ক্ষেত্রে সব বস্তুবাচক, এখানে কোনো কমন নাউন নাই, জাতিবাচক নাই। কথা বুঝতে পারছেন? এই কারণে বলছি যে সবসময় ইংলিশ গ্রামার দিয়ে বাংলা গ্রামারের চিন্তা ভাবনা করা যাবে না। হ্যাঁ, কিছু জায়গায় ইংলিশ গ্রামারের সাথে বাংলা গ্রামারের মিল আছে, সেটা আমরা ওইভাবে শিখবো। বাট যে জায়গাগুলোতে মিল নেই সেটা ওইভাবে চিন্তা করা যাবে না। বুঝছেন জিনিসটা?
ওকে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা এইবার আসেন, তাহলে বস্তুবাচক বলতে ভাই অ্যাকচুয়ালি জিনিসটা কি, আমরা সামনে কি লিখবো বস্তুবাচকের? বস্তুবাচকের সামনে আমরা লিখবোটা কি অ্যাকচুয়ালি? ওকে, বস্তুবাচকের সামনে লিখবেন, দেখেন আমাদের চারপাশে যা কিছু আছে যার কোনো প্রাণ নেই তার সবই বস্তুবাচক। তার মানে এই যে লাইট, ফ্যান, এসি, টিভি, টেলিভিশন, মোবাইল, ক্যামেরা, মার্কার, ডাস্টার, কলম, পেন্সিল, তারপরে কি ল্যাপটপ, জামা কাপড়, যা কিছু আছে যার কোনো প্রাণ নাই তার সবই বস্তুবাচক। তাহলে শর্টকাটে যদি বলি যে বস্তুবাচক জিনিসটা কি, সেটা হচ্ছে প্রাণহীন সবকিছু। শর্টকাটে যদি বলি প্রাণহীন সবকিছু, এটা কি বলা হয় বস্তুবাচক? কথা বুঝতে পারছেন? শর্টকাটে যদি বলি প্রাণহীন সবকিছু, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বস্তুবাচক। প্রাণহীন সবকিছু, এটা কি বলা হয় কি? বস্তুবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন কি কি কয়েকটা উদাহরণ লিখে রাখেন, যেমন মনে করেন এই যে খাতা কলম, ঠিক আছে, খাতা কলম, পেন্সিল, চেয়ার, ঠিক আছে, পেন্সিল, চেয়ার, টেবিল, টিভি, মোবাইল, ক্যামেরা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে শর্টকাট হচ্ছে কি প্রাণহীন সবকিছু। বলেন এবার আমাকে বলেন এই তিনটা কি আপনাদের ক্লিয়ার কিনা? যদি এই তিনটা ক্লিয়ার হয়, অর্থাৎ নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, তিনটা ক্লিয়ার হলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই তিনটা কি ক্লিয়ার? এই তিনটা কি পুরোপুরি ক্লিয়ার হয়েছে? যদি এই তিনটা ক্লিয়ার হয় তাহলে আমি আপনাদেরকে এবার প্রশ্ন করব। যদি তিনটা ক্লিয়ার হয়, তিনটা ক্লিয়ার হলে আমি আপনাদেরকে প্রশ্ন করব। তিনটা কি পুরোপুরি ক্লিয়ার? যদি তিনটা ক্লিয়ার হয় তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করবো এবার। ওকে ফাইন, ক্লিয়ার আছে। তাহলে আমি প্রশ্ন করছি, মনোযোগ দিয়ে শোনেন। প্রশ্নটা কি শোনেন। প্রশ্ন হচ্ছে, বলেন তো নদী এটা কোন বাচক? নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আমি জানি আপনারা আমার সাথে একমত হবেন, এবং নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এটা আমার প্রশ্ন না অ্যাকচুয়ালি। নদী জাতিবাচক বিশেষ্য। এখন দেখেন তো, নদীর আগে আমি যদি বলি স্পেসিফিক নাম উল্লেখ করে পদ্মা নদী, তাহলে কোন বাচক? তাহলে হবে নামবাচক। আমি জানি এটাও আপনারা পারবেন, এবং আমি আপনাদের সাথে 100% একমত যে পদ্মা নদী নামবাচক, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওকে, আমার হাতে একটা মার্কার রয়েছে, মার্কারটার নাম হচ্ছে মানে মার্কার, তো মার্কার লিখি আগে। মার্কারটা হচ্ছে বস্তুবাচক, মার্কারটা হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে। এখন এই মার্কারটার নাম হচ্ছে সিগমা ফ্লো মার্কার। মার্কারটার নাম হচ্ছে সিগমা ফ্লো মার্কার। তো যদি বলি সিগমা ফ্লো মার্কার, তাহলে এই মার্কারটা কি? এটা হচ্ছে নামবাচক। সিগমা ফ্লো মার্কারটা কি? সেটা হচ্ছে নামবাচক। তাহলে খেয়াল করেন, নদী জাতিবাচক, পদ্মা নদী নামবাচক, মার্কার বস্তুবাচক, সিগমা ফ্লো মার্কার নামবাচক। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখেন এই সিগমা ফ্লো মার্কার এবং পদ্মা নদী যে নামবাচক হবে দুইটা, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই, 100% গ্যারান্টি যে এই দুইটা নামবাচক হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মার্কার যদি বস্তুবাচক হয় তাহলে নদী কেন বস্তুবাচক হলো না? নদীরও তো প্রাণ নাই, নদী তো প্রাণ নাই, তাহলে নদীরও তো বস্তুবাচক হওয়ার কথা। এখন আপনি যদি বলেন স্যার নদী দিয়ে তো সমস্ত নদীকে বোঝায়, তাহলে আমি বলতে পারি হ্যাঁ, মার্কার দিয়ে তো সমস্ত মার্কারকেই বোঝায়। তারপর আমি বলবো যে এটা কি হোয়াইট বোর্ড মার্কার, না পার্মানেন্ট মার্কার, নাকি এটা ফেভার ক্যাসেল মার্কার, নাকি ম্যাটাডোর মার্কার, নাকি সিগমা ফ্লো মার্কার, এটা কি মার্কার সেটা তো পরের কথা। হাইলাইটার মার্কার, সাইন পেন মার্কার, এটা কি মার্কার সেটা তো পরের কথা, আগে তো মার্কার। মার্কার দ্বারা তো সমস্ত মার্কার কি বোঝায়, সেই হিসেবে আপনি তো এটাকে বস্তুবাচক না বলে এটাকে জাতিবাচক বলার কথা। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, নদী কেন জাতিবাচক হইলো? এটারও তো প্রাণ নাই। আর মার্কার কেন বস্তুবাচক হইলো? এটাও তো সমস্ত মার্কারকে বোঝায়। আমার প্রশ্ন হচ্ছে এই দুইটা। দেখি এই দুইটা কে কে পারেন, দেখি এই দুইটা কে কে পারেন। ওকে স্যার বলতেছে, আচ্ছা অনেকে বলতেছেন স্যার একটা প্রাকৃতিক একটা মানুষের তৈরি। আচ্ছা একটা প্রাকৃতিক একটা মানুষের তৈরি। স্যার নদী বহমান তাই জাতিবাচক, মার্কার স্থির তাই বস্তুবাচক। না, নদী বহমান মার্কার স্থির এরকম কোনো কিছু হবে না। কারণ ধরেন নদীর যেই জায়গায় নদী নাই, মনে করেন নদীর জায়গা আছে মরুভূমি, তাহলে বলেন মরুভূমি কি বহমান? তা তো আর না। সো এই বহমানের কনসেপ্ট হবে না, বহমান বা হ্যাঁ আপনারা যেটা অনেকে বলছেন যে নদী হচ্ছে প্রাকৃতিক আর মার্কার হচ্ছে আর্টিফিশিয়াল, এটা হচ্ছে মেইন পার্থক্য। আচ্ছা যদি আচ্ছা ওকে ভেরি গুড। এবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আপনারা যারা বলছেন যে নদী হচ্ছে প্রাকৃতিক জিনিস, নদী হচ্ছে কি? নদী হচ্ছে প্রাকৃতিক জিনিস। তার মানে আপনারা বলছেন যে প্রাকৃতিক জিনিস থাকলে
সেটা হবে জাতিবাচক। আপনারা যেটা বলছেন যে প্রাকৃতিক জিনিস থাকলে সেটা হবে জাতিবাচক। আর মার্কার এই জিনিসটা প্রাকৃতিক না, এটা কৃত্রিম, এবং কৃত্রিম হওয়ার কারণে এটা হচ্ছে বস্তুবাচক, এটা আপনারা বলছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, নদী যদি জাতিবাচক হয় আর মার্কার যদি বস্তুবাচক হয়, এই কারণে যে নদী প্রাকৃতিক আর মার্কার কৃত্রিম, তাহলে প্রশ্ন হচ্ছে আগুন এটা কি? মাটি, পানি, বাতাস, আগুন, মাটি, পানি, বাতাস, লবণ, ঠিক আছে, বাতাস, লবণ, এগুলো কি বলেন? আগুন, মাটি, পানি, বাতাস, লবণ, এগুলা কি? এগুলা কি আপনি এগুলো তো ন্যাচারাল, ডেফিনেটলি ন্যাচারাল। তো যেহেতু ন্যাচারাল, আপনি কি এগুলাকে প্রাকৃতিক বলতে পারবেন, মানে বস্তু জাতিবাচক বলতে পারবেন? 100% না। তাহলে লবণ, মাটি, আগুন, পানি, বাতাস এগুলো 100% বস্তুবাচক, 100%, কোনো ডাউট নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, তার মানে জাতিবাচক জিনিসগুলো কি সবসময় বস্তুবাচক হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটা, মানে সরি, জাতিবাচক প্রাকৃতিক জিনিসগুলো কি সবসময় জাতিবাচক হচ্ছে? প্রশ্ন হচ্ছে এটা, প্রাকৃতিক জিনিসগুলো কি সবসময় বস্তুবাচক হচ্ছে? আচ্ছা, মরে গেছি আমি আর বলবো না, মানুষ দ্বারা তৈরি আনকাউন্টেবল হচ্ছে বস্তুবাচক। আরে বাপ রে বাপ, ন্যাচারাল আনকাউন্টেবল বস্তুবাচক। নদী গণনা করা যায় না, কিন্তু মার্কার গণনা করা যায়। আচ্ছা, ভেরি গুড। আপনারা অনেকেই বেসিক জিনিসটা বোঝেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। দেখেন, এইবার আমি এতক্ষণ আপনাদেরকে প্রশ্ন করেছি, এবার প্রশ্নের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কেন এটা হবে, কেন এটা হবে না। ভালো করে খেয়াল করেন, আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। নিচে পয়েন্ট করে লিখেন, পয়েন্টটা কি লিখবেন? লিখবেন আর্টিফিশিয়াল, লিখবেন আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝালে, আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝালে, আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝালে তা অবশ্যই তা অবশ্যই অবশ্যই তা অবশ্যই অবশ্যই বস্তুবাচক, মানে এটা নিয়ে আর কোনো ডাউট নাই, ঠিক আছে? যদি সেটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপাদান বোঝায়, তাহলে 100% সেটা বস্তুবাচক, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু কিন্তু যদি ন্যাচারাল উপাদান বোঝায়, ঠিক আছে, ন্যাচারাল উপাদান বোঝালে, ন্যাচারাল অথবা প্রাকৃতিক উপাদান বোঝালে, ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান বোঝালে, ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান বোঝালে, ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান বোঝালে, এক্ষেত্রে আবার একটা কথা আছে, ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান বোঝালে এক্ষেত্রে দুইটা পয়েন্ট আবার খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, ওয়েদার দ্যাট ইজ কাউন্টেবল আর আনকাউন্টেবল। যদি সেটা কাউন্টেবল হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে জাতিবাচক, যদি সেটা কাউন্টেবল হয়। আর যদি সেটা আনকাউন্টেবল হয়, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বস্তুবাচক। কনসেপ্টটা কি ক্লিয়ার? যেমন দেখেন, যেমন ভাই, নদী, মরুভূমি, সমুদ্র, সাগর যত বড়ই হোক না কেন, ইউ ক্যান কাউন্ট দ্যাট, আপনি সেটাকে কাউন্ট করতে পারবেন, ইউ ক্যান কাউন্ট দ্যাট। দেখেন, আমি যদি বলি নদী, সাগর, পর্বত, বন, ঠিক আছে, যত বড়ই হোক আপনি সেটাকে কাউন্ট করতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে আগুন, তাহলে এবার বলেন, আগুনকে কি আপনি কাউন্ট করতে পারবেন? আপনি বলতে পারবেন একটা আগুন, দুইটা বাতাস, তিনটা বালু, চারটা পানি, ঠিক আছে, এগুলো কি বলা যায়? যায় না। তাহলে আগুন, বাতাস, পানি, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন যে লবণ, মাটি, ঠিক আছে, এগুলো ন্যাচারাল জিনিস বাট আনকাউন্টেবল, সেটার জন্য এটা কি? এটা হচ্ছে বস্তুবাচক। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার হয়েছেন? বলেন, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? নদী ভৌগোলিক স্থান আর মার্কার দ্রব্যবাচক। ওকে, এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছেন কিনা এটা আমাকে বলেন। এটা আমাকে বলেন। একজন প্রশ্ন করছে, স্যার গণনা করা গেলেই জাতিবাচক। আচ্ছা, যিনি বলতেছেন যে স্যার গণনা করা গেলেই জাতিবাচক, তাহলে আমাকে বলেন রোবট সোফিয়া এটা কি হবে? বলেন, রোবট সোফিয়া এটা কি হবে? বলেন দেখি, বলেন রোবট সোফিয়া এটা কি হবে? আমাকে বলেন রোবট সোফিয়া এটা কি হবে?
রোবট সোফিয়া, আচ্ছা একজন বলছে স্যার বস্তুবাচক, একজন বলছে বস্তুবাচক, আচ্ছা একজন বলছে নামবাচক, আচ্ছা ওকে নামবাচক, আচ্ছা কেউ বলছেন নামবাচক, কেউ বলছেন বস্তুবাচক, কেউ বলছেন নামবাচক, কেউ বলছেন বস্তুবাচক। আসলে কারেক্ট আনসার কোনটা? দেখেন প্রথমত আমি যদি বলতাম যে শুধু রোবট, ইন দ্যাট কেস এটা বস্তুবাচক হতো, আর্টিফিশিয়াল জিনিস, কিন্তু আমার তো নামটা স্পষ্ট করা আছে যে রোবট সোফিয়া, নামটা স্পষ্ট করা আছে। তো যেহেতু রোবট সোফিয়া নামটা স্পষ্ট করা আছে, সেহেতু ডেফিনেটলি এটা কি হবে? নামবাচক হবে। হ্যাঁ, যদি শুধু শুধু রোবট বলতাম তাহলে এটা বস্তুবাচক হইতো। প্রশ্ন করেছে স্যার গাছের তো প্রাণ আছে, তাহলে এটা বস্তুবাচক কিভাবে হয়? চমৎকার প্রশ্ন করেছে স্যার, গাছের তো প্রাণ আছে তাহলে বস্তুবাচক কিভাবে হয়? এটাই তো প্যাচ ভাই, গাছের প্রাণ আছে কিন্তু গাছ কে বস্তুবাচক কেন হবে? আচ্ছা এবার শুনেন, ব্যাপারটা হচ্ছে দেখেন গাছের প্রাণ নাই, গাছের জীবন আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার গাছের জীবন আছে প্রাণ নাই, কথাটা বুঝলাম না। জীবন আর প্রাণের মধ্যে ডিফারেন্সটা কি? একই তো বলতে গেলে, না একই না, সামান্য ডিফারেন্স আছে। ব্যাপারটা হচ্ছে আপনারা যারা এসএসসি ইন্টারে সায়েন্স পড়েছেন তারা এই ব্যাপারগুলো ভালো বুঝবেন। যে জিনিসটা হচ্ছে আমরা যখন এসএসসি বা ক্লাস 8, 9, 10 যখন বিজ্ঞান বই পড়তাম তখন আমরা দেখতাম যে যার জীবন আছে সেই জীব, আর জীব দুই প্রকার, একটা হচ্ছে প্রাণী, একটা উদ্ভিদ। কথাটা বুঝছেন? যার জীবন আছে সেই জীব, আর জীব দুই প্রকার, একটা হচ্ছে প্রাণী, একটা উদ্ভিদ। তার মানে বুঝেন উদ্ভিদ এটা কাইন্ড অফ জীব কিন্তু প্রাণী না। কথা বুঝতে পারছেন? উদ্ভিদ হচ্ছে এক ধরনের জীব কিন্তু প্রাণী না, এবং এই কারণে এটাকে বস্তুবাচক বলা হয়। এবং এই জন্য খেয়াল করে দেখবেন আপনারা যখন অপ্রাণীবাচক শব্দের বহুবচন পড়েন, সেই অপ্রাণীবাচক শব্দের বহুবচনের মধ্যে আছে এরকম যে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। এই যে রাজি কথাটা বৃক্ষ রাজি, বৃক্ষর সাথে আসে। তাহলে আমার পয়েন্টের নামটা ছিল অপ্রাণীবাচক শব্দের বহুবচন। তাহলে বৃক্ষকে আমরা কি বলতেছি? অপ্রাণী বলতেছি। কথাটা বুঝছেন? বৃক্ষ জীব, জীবন আছে কিন্তু প্রাণী না, চলাফেরা করতে পারে না, স্বতঃস্ফূর্ত ভাবে বংশ বিস্তার করতে পারে না, অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। এই কারণে এটাকে আমরা বলতেছি জীবন আছে কিন্তু প্রাণী না। কথা বুঝতে পারছেন? বস্তুর সাথে তুলনা করি এটাকে আমরা। কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত যা বুঝাইলাম সবাই কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত যা বুঝাইলাম সবাই কি ক্লিয়ার? ভাইয়া যদি কোনো রং মিশ্রিত পানি হয় যেমন লাল পানি, তাহলে কি নামবাচক হবে না? যদি রং মিশ্রিত পানি হয় যেমন লাল পানি, নীল পানি, তাহলে নামবাচক হবে, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আচ্ছা আম গাছ কি বিশেষ্য হবে? হ্যাঁ আম গাছ হচ্ছে বিশেষ্য হবে, সেটা নামবাচক বিশেষ্য হবে। আম গাছ নামবাচক বিশেষ্য পদ হবে, বুঝতে পারছেন? কারণ নামে স্পষ্ট আছে। ওকে, নামে স্পষ্ট আছে, নামবাচক বিশেষ্য পদ হবে। তাহলে এই পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার আছি। আমরা এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। এবার আসেন, তাহলে তিনটা পয়েন্ট আমাদের শেষ। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টের নাম হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। ওকে, সমষ্টিবাচক বিশেষ্যটা কি খেয়াল করেন? সমষ্টিবাচক বিশেষ্যটা হচ্ছে শর্টকাটে যদি বলি বহুবচন বোঝাবে। যদি বলি শর্টকাটে তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বহুবচন বোঝাবে। এখন বহুবচন বোঝাবের জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। দেখেন বহুবচন বোঝায় যে সকল শব্দ আছে, এরকম কি কি শব্দ আছে এটা একটু বলি। যেমন যেমন মনে করেন দল, ঝাঁক, দল, ঝাঁক, মিছিল, দল, ঝাঁক, মিছিল, মিটিং, মিটিং, সভা, মিটিং, সভা, সমিতি, সভা, সমিতি, পঞ্চায়েত, পঞ্চায়েত, সালিশ, সভা, সমিতি, পঞ্চায়েত, সালিশ, সালিশ, ঠিক আছে? পঞ্চায়েত, সালিশ, দল, ঝাঁক, মিছিল, মিটিং, সভা, সমিতি, পঞ্চায়েত, সালিশ। তারপর হচ্ছে অর্কেস্ট্রা, বহর, প্লাটুন, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা, বহর, প্লাটুন, অর্কেস্ট্রা, বহর, প্লাটুন। আমি জানি লাস্টের 3টা ওয়ার্ড নিয়ে আপনাদের কনফিউশন আছে, অনেকে ওয়ার্ড গুলো শোনেননি। সো আমি 3টা ওয়ার্ডের অর্থ বুঝাই দিচ্ছি, প্রত্যেকটারে বুঝাই দিব, বাট এই 3টা ওয়ার্ড আপনাদের বিশেষ প্রবলেম থাকতে পারে, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি। তার আগে একটু বলি বাকিগুলো জিনিসটা কি বুঝাইছে। সমষ্টিবাচক মানে একের অধিক বোঝাবে, বহুবচন বোঝাবে। দেখেন দল, দল কখনো একজনকে নিয়ে হয় না, পুরো টিমটাকে মিলে একসাথে দল বলা হয় দল। ঝাঁক, ঝাঁকের মধ্যে কি একটা থাকে নাকি অনেকগুলো থাকে? অনেকগুলো থাকে। ঝাঁক,
এরপর হচ্ছে মিছিল, মিছিলের মধ্যে কি হবে? মিছিল কি কখনো একজনকে নিয়ে হয়? হয় না। তাহলে মিছিল, মিটিং কি কখনো একজন নিজের সাথে নিজে কখনো মিটিং হয়? হয় না। তাহলে অনেক লোক লাগবে। সভা একজনকে নিয়ে হয় না। সমিতি একজনকে নিয়ে হয় না। পঞ্চায়েত, পঞ্চায়েত মানে গ্রাম্য সালিশ ব্যবস্থা, ঠিক আছে? তাহলে পঞ্চায়েত, সালিশ একই কথা। দেন লাস্ট ওয়ান, ওই যে ওখানে দেওয়া আছে অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা জিনিসটাকে আমি একটু বলি। অর্কেস্ট্রা হচ্ছে হলিউডের মুভিগুলোতে আপনি দেখবেন যে অনেক সময় দেখা যায় বিরাট কোন একটা হল রুমে অডিয়েন্সরা সবাই বসে আছে, একজন কালো কোটধারী ব্যক্তি সামনে এসে, তিনি হচ্ছেন একটা হাতে মানে ম্যাজিক্যাল কাঠির মতো, লম্বা জাদুর কাঠির মতো একটা কাঠি আছে, তো এটা দিয়ে হচ্ছে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, এইভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। আর ওনার সামনে যারা যারা বসে আছেন বিশাল বিশাল বেহালা নিয়ে, তো তারা হচ্ছে তার সেই দিক নির্দেশনা বা হাতের কাঠি নাড়ানো অনুসারে কি করছে? বেহালা বাজাচ্ছে, ঠিক আছে? ওই পুরো টিমটাকে বলা হচ্ছে বাদক দল, অর্কেস্ট্রা। এটা একটা ইংরেজি শব্দ, এর বাংলা নাম হচ্ছে বাদক দল, বা বাংলা অর্থ হচ্ছে বাদক দল। তো বাদক দলে কখনো একজন থাকে না, পুরো টিমটাকে মিলে বাদক দল হয়। এই কারণে অর্কেস্ট্রা হচ্ছে একটা বহুবচনবাচক শব্দ। আশা করি বুঝতে পারছি, বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। অর্কেস্ট্রা হচ্ছে বাদক দল। আচ্ছা, বহরের ব্যাপারটাকে আমি একটু বলি। স্যার, গাছ কি জাতিবাচক হবে না? একজন প্রশ্ন করছে, গাছ কি জাতিবাচক হবে না? হ্যাঁ, জাতিবাচক হবে। এখন আসেন, কেন জাতিবাচক হবে স্যার? গাছের তো প্রাণ নাই, তাহলে তো এটা বস্তুবাচক হওয়ার কথা। কেন বস্তুবাচক হবে? গাছ কি আর্টিফিশিয়াল জিনিস? গাছ তো ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস না? তাহলে ন্যাচারাল জিনিস যেহেতু, সেহেতু এটাকে আমরা কি করব? এটাকে আমরা জাতিবাচক ধরবো, যেহেতু গাছ দ্বারা সমস্ত গাছকে বোঝায়। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, ফাইন। এবার আসেন, তাহলে বহর জিনিসটাকে, বহর হচ্ছে যানবাহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বহর কোথায় ব্যবহৃত হয়? যানবাহনের ক্ষেত্রে। যেমন মন্ত্রী গাড়ি বহর নিয়ে আসতেছে, ঠিক আছে? গাড়ি বহর নিয়ে আসতেছে, তার মানে কি একটা গাড়ি না, অনেক গাড়ি, অনেকগুলো গাড়ি নিয়ে আসতেছে, ঠিক আছে? এবার যেটাতে ছিলাম সেটাতে চলে আসি, বহর। তাহলে বহরটা হচ্ছে গাড়ি বহর, ঠিক আছে? গাড়ি বহর, নৌবহর, এরকম। আর প্লাটুনটা কি? প্লাটুন, এটা নিয়ে আবার একটা মতবাদ চেঞ্জ হয়েছে। যদিও আমি ইউটিউবে যখন ক্লাস নিয়েছি তখন বলেছিলাম প্লাটুন হচ্ছে 21 থেকে 31 সংখ্যা বিশিষ্ট একটা টিম, এটাকে বলা হয় প্লাটুন। বাট বর্তমানে এটা পরিবর্তন হয়েছে। বর্তমানে প্লাটুনের সিস্টেমটা হচ্ছে 1 থেকে 100 সংখ্যা বিশিষ্ট যে কোনো একটা টিম। মানে ব্যাপারটা হচ্ছে ভাই, এইটা মানে একটা টিম। এখন টিমের মধ্যে এরা 2 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 21 জন হইতে পারে, 31 জন হইতে পারে, 99 জন হইতে পারে, যে কোনো, মানে মোট কথা একটা টিম। তো টিম বুঝাইলে টিমের মধ্যে তার একজন থাকে না, অনেক লোক থাকে। এই জন্য সবাইকে মিলিয়ে এটাকে কি বলতেছি আমরা? সমষ্টিবাচক বিশেষ্য। কথা বুঝতে পারছেন? এগুলোকে আমরা বলতেছি সমষ্টিবাচক বিশেষ্য। কথা কি ক্লিয়ার? 5 নম্বর লিখেন। 5 নম্বর গুণবাচক বিশেষ্য। দেখেন, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট, প্রায় 90% স্টুডেন্ট গুণবাচক বিশেষ্যর সাথে প্যাচ লাগায় বিশেষণের। কেন প্যাচ লাগায়? কারণ ওই যে বিশেষণের মধ্যে আছে দোষ, গুণ, অবস্থা থাকলে সেটা বিশেষণ হবে। তো এটার মধ্যে গুণ ওয়ার্ডটা আছে, এই কারণে এটাকে বিশেষণের সাথে প্যাচ লাগায়। বাট মাইন্ড ইট, এটা বিশেষণ না, এটা হচ্ছে বিশেষণের নাম বোঝাবে। এটা বিশেষণ না, এটা হচ্ছে বিশেষণের নাম বোঝাবে। বিশেষণ না, এটা বিশেষণের নাম বোঝাবে। কথা কি বুঝতে পারছেন? যেমন কি ভাই? যেমন দেখেন, আমি যদি বলি লোকটা সৎ, তাহলে সৎ হচ্ছে তার অবস্থা, দিস ইজ অ্যাডজেক্টিভ। বাট যদি বলি লোকটার সততা প্রশংসনীয়, তাহলে সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কিন্তু যখন বলবো লোকটার সততা, তখন কি হবে? তখন হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। কথা কি বুঝতে পারছেন? ওকে, আমি যদি করলা খেতে আমার তিতা লাগে, তাহলে তিতা হচ্ছে কি? করলা খেতে আমার তিতা লাগে, তিতা হচ্ছে কি? তিতা হচ্ছে অ্যাডজেক্টিভ, তিতা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি করলার তিক্ততা আমার ভালো লাগে না, তিক্ততা আমার ভালো লাগে না, তখন এটা কি হবে? তখন হবে গুণবাচক বিশেষ্য। আমি কি বুঝতে পারছি? আমি যদি বলি দেখেন ছেলেটা তরুণ, তাহলে তরুণ হচ্ছে তার অবস্থা, সেই জন্য এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলবো ছেলেটা তারুণ্যে দীপ্ত, যখন বলবো ছেলেটা তারুণ্যে দীপ্ত, তখন কি হবে? তখন এটা হবে হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমার কথা কি বুঝতে পারছেন? যখন বলবো ছেলেটা তারুণ্যে দীপ্ত, তখন কি হবে? গুণবাচক বিশেষ্য। আমি যদি বলি যে লোকটি বৃদ্ধ, তাহলে লোকটি বৃদ্ধ, বৃদ্ধ হচ্ছে তার অবস্থা, সো দিস ইজ অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলবো লোকটি বার্ধক্যে জর্জরিত, তাহলে বার্ধক্য হচ্ছে কি? তার অবস্থার নাম, সো এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ঠিক সেম ভাবে আমি যদি বলি মেয়েটি সুন্দর, যদি বলি মেয়েটি সুন্দর, তাহলে সুন্দর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সুন্দর হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি মেয়েটির সৌন্দর্য নজর কাড়া, যদি বলি মেয়েটির সৌন্দর্য নজর কাড়া, তখন কি হবে? তখন এটা হবে হচ্ছে গুণবাচক বিশেষ্য। এবার বলেন জিনিসটা কি বুঝছেন সবাই?
অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভের নাম বোঝাবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতেছি আমরা, আমরা বলতেছি যে অ্যাডজেক্টিভের নাম বোঝাবে। যেমন সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি যদি বলি লোকটার কথাগুলো অনেক মধুর, তাহলে মধুর হচ্ছে কি, তার কথার অবস্থা বোঝাচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি লোকটার কথায় কোনো মাধুর্য নাই, তাহলে মাধুর্য কথাটা কি বোঝাচ্ছে? মাধুর্য হচ্ছে ওই মধুর কথাটার গুণের নাম। সো মাধুর্য হচ্ছে গুণবাচক বিশেষ্য, আর মধুর হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝছেন ব্যাপারটা? তাহলে দেখেন আমি যদি বলি বৃদ্ধ অ্যাডজেক্টিভ বার্ধক্য গুণবাচক বিশেষ্য, তরুণ অ্যাডজেক্টিভ তারুণ্য গুণবাচক বিশেষ্য, সুন্দর অ্যাডজেক্টিভ সৌন্দর্য গুণবাচক বিশেষ্য, যদি বলি তিতা অ্যাডজেক্টিভ তিক্ততা গুণবাচক বিশেষ্য, তারপর হচ্ছে সৎ অ্যাডজেক্টিভ সততা গুণবাচক বিশেষ্য। আশা করি ক্লিয়ার। এইবার আছেন ভাববাচক বিশেষ্য, খুব মনোযোগ দিয়ে শুনেন। গুণবাচক বিশেষ্য এটা তো বাংলাদেশের 90% স্টুডেন্ট প্যাচ লাগায় বিশেষণের সাথে। আর এখন যেটা বলবো ভাববাচক বিশেষ্য, আল্লাহর অশেষ রহমতে প্রায় 100% স্টুডেন্ট প্যাচ লাগায়। আল্লাহর অশেষ রহমতে প্রায় 100% স্টুডেন্টই প্যাচ লাগায়। ঠিক আছে, দেখেন আমি আপনাদেরকে বলছি প্যাচ লাগায়, তারপরও দেখবেন আমি কোশ্চেন করলে আপনি প্যাচ লাগাইছেন। আপনার কিন্তু সতর্ক হওয়া উচিত, কিন্তু তারপরও দেখবেন আপনি প্যাচ লাগাইছেন। খেয়াল করেন, দেখেন আমরা পড়বো এখন 6 নম্বর। 6 নম্বরের নাম হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভালো করে বুঝেন ভাববাচক বিশেষ্য জিনিসটা কি। ভাববাচক বিশেষ্য এটা হচ্ছে মানে আগেরটা আমরা দেখছিলাম মানে বিশেষণের নাম, তো এটা হবে কি, এটা হচ্ছে আচ্ছা ভাববাচক বিশেষ্য জিনিসটা কি এটা আমি পরে বলি। তার আগে আমাকে বলেন তো দেখা এটা কোন পদ, বলেন তো দেখা এটা কোন পদ, দেখি বলেন দেখা এটা কোন পদ, কেউ আমাকে বলেন দেখা এটা কোন পদ, বলেন দেখা এটা কোন পদ। একজন প্রশ্ন করছে স্যার শৌখিনতা কিভাবে গুণবাচক বিশেষ্য, একটু বোঝান। দেখেন আমি অনেক শৌখিন মানুষ, অনেক কিছু কালেক্ট করতে আমার খুব ভালো লাগে, পুরাতন জিনিস, পুরাতন বাংলা ব্যাকরণ বই এগুলো কালেক্ট করতে আমার খুব ভালো লাগে, তার মানে আমি একজন শৌখিন মানুষ। তাহলে আমি এই যে শৌখিন পদটা, এটা কিন্তু আমার মানুষ পদটাকে মডিফাই করছে। কেমন মানুষ? শৌখিন মানুষ। তাহলে শৌখিন হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে শৌখিন অ্যাডজেক্টিভের বিশেষ্যটা কি? শৌখিনতা, সেটা কি গুণবাচক বিশেষ্য। বুঝতে পারছেন? আচ্ছা এবার আমাকে বলেন দেখা এটা কোন পদ। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন স্যার ক্রিয়াপদ 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 ক্রিয়াপদ। আচ্ছা একজন দুজন অবশ্য চেঞ্জ করছেন উত্তর। ওকে এবার একটু বলি, বেশিরভাগই ক্রিয়া বলেছেন। মনে রাখবেন দেখা এটা কখনোই ক্রিয়া না, এটা অল টাইম, এটা হচ্ছে নাউন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে বিশেষ্য পদ। মনে রাখবেন দেখা হচ্ছে বিশেষ্য পদ, কিন্তু খাওয়া কোন পদ বলেন তো? দেখা বিশেষ্য পদ কিন্তু খাওয়া কোন পদ বলেন? দেখা বিশেষ্য পদ কিন্তু খাওয়া কোন পদ বলেন? আলো অন্ধকার কি হবে? একজন প্রশ্ন করছে আলো অন্ধকার বিশেষ্য হবে, নামবাচক বিশেষ্য। ডে লাইট এগুলোই তো, আলো অন্ধকার। ঠিক আছে, দেখা বিশেষ্য কিন্তু খাওয়া কি পদ? আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন স্যার খাওয়া ক্রিয়া, এটা তো শিওর। আচ্ছা ওকে এবার মনে রাখবেন দেখা নাউন আর খাওয়াও নাউন। খাওয়াও কিন্তু ভার্ব না, খাওয়াও কিন্তু নাউন। দেখাও নাউন, খাওয়াও নাউন। মনে রাখবেন দেখা এবং খাওয়া এই দুইটা নাউন, কিন্তু করা এটা কি হবে বলেন তো? দেখা নাউন, খাওয়া এটাও নাউন, কিন্তু করা এটা কি হবে? এখন আর কেউ প্রশ্নের উত্তরই দিবে না, অনেকে রাগে দুঃখে। কারণ অনেকে চিন্তা করতেছে কি বলেন স্যার দেখা আর খাওয়া সারা জীবন তো এটা ক্রিয়াই শিখে আসলাম। না, আপনি শিখছেন ঠিকই, বাট এখন প্যাচ লাগাচ্ছেন। প্যাচটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন ব্যাপারটা হচ্ছে দেখা খাওয়া করা তিনটাই নাউন। ঠিক আছে, তিনটাই নাউন। এবং কোন নাউন? সেটা হচ্ছে এই যে ভাববাচক বিশেষ্য এটা। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে ক্রিয়াপদ কি? ওকে ক্রিয়াপদ হচ্ছে দেখছি এটা ক্রিয়া, দেখেছি এটা ক্রিয়া, দেখছিলাম এটা ক্রিয়া, দেখবো এটা ক্রিয়া, দেখতেছিলাম এটা ক্রিয়া। কিন্তু দেখা এটা কি? এটা নাউন। এটা কেমনে নাউন হলো? দেখেন আমি একটা বাক্য দেখি, একটা বাক্য লিখে বোঝানোর চেষ্টা করি, দেখবেন ইজিলি বুঝে গেছেন। দেখেন আমি যদি বলি আমার টিভি দেখা, আমার টিভি দেখা শেষ হয়েছে, আমার টিভি দেখা শেষ হয়েছে। তাহলে এবার আপনি বলেন এই বাক্যের ক্রিয়া কি? দেখা না হয়েছে? বলেন এই বাক্যের ক্রিয়া কি? দেখা না হয়েছে? 100% এই বাক্যের ক্রিয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হয়েছে যদি ভার্ব হয়, তাহলে দেখা কি ভার্ব নাকি ভার্বের কাজের নাম? বলেন দেখা কি ভার্ব না ভার্বের কাজের নাম? দেখা হচ্ছে ভার্বের কাজের নাম। সো তার মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ক্রিয়া বলবো না, এটাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য, সরি ভাববাচক বিশেষ্য। ক্রিয়াপদের নাম, এটাকে বলবো ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? আমার কথা কি ক্লিয়ার?
তাহলে আমার টিভি দেখা শেষ হয়েছে, দেখা হচ্ছে ভাববাচক বিশেষ্য। ঠিক সেম ভাবে দেখেন খাওয়া, আমি যদি বলি আমার খাওয়া শেষ হয়েছে বা আমার খাওয়া শেষ হয়নি, তাহলে এবার চিন্তা করেন এই বাক্যের ক্রিয়াটা কি, খাওয়া না হয়েছে বা হয়নি? এই বাক্যের ক্রিয়া হচ্ছে হয়েছে বা হয়নি। তাহলে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে মানে হয়েছে বা হয়নি হচ্ছে ভার্ব। তাহলে খাওয়াটা কি, খাওয়াটা হচ্ছে নাউন। খাওয়াটা হচ্ছে ওই ভার্বের কাজের নাম। কথা কি বুঝতে পারছেন? সো তার মানে দেখা, খাওয়া, করা এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নাউন পদ বোঝাচ্ছে। এবং কোন নাউন, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। তাহলে শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে আগেরটা ছিল গুণবাচক, মানে গুণবাচক বিশেষ্যটা ছিল বিশেষণের নাম, আর এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বোঝাবে। কি বোঝাবে? ক্রিয়াপদের নাম বোঝাবে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্রিয়াপদের নাম বোঝাবে। এবং ক্রিয়াপদের নামটা যে বোঝাবে ভালো করে বুঝেন, এই যে ক্রিয়াপদের নাম বোঝাবে, তো এটা বের করার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি মনে রাখবেন, যদি দেখেন যে ক্রিয়ামূলের সাথে, যদি দেখেন যে ক্রিয়ামূলের সাথে আ বা অন প্রত্যয় যুক্ত আছে, দ্যাটস ইট, এটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য, শেষ। যেমন কি দেখা, চলা, বলা, শোনা, করা, মরা, ধরা, অথবা দর্শন, ভোজন, শ্রবণ, গমন, স্মরণ, ইত্যাদি 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 ইত্যাদি। কনসেপ্টটা কি ক্লিয়ার? কাজের নাম সব ক্ষেত্রে কি ভাববাচক হবে ভাইয়া? হ্যাঁ, কাজের নাম হলে সব ক্ষেত্রেই ভাববাচক হবে। ক্রিয়াপদের নাম মানে ভাববাচক, এক্স্যাক্টলি, ক্রিয়াপদের নাম মানে ভাববাচক। ভোজন কিভাবে ভাববাচক হয়? ওকে, ভোজন কিভাবে ভাববাচক হয়? ভোজন মানে খাওয়ার কাজের নাম। সো এই জন্য খাওয়ার কাজের নামটাকে ভোজন বলা হয়। সো খাওয়ার যে কাজটা, ক্রিয়াপদটা, সেই কাজের নামটাকে ভোজন বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, ক্রিয়াবাচক বিশেষ্য বলা যাবে ভাববাচক বিশেষ্যকে? হ্যাঁ বলা যাবে। ভাববাচক বিশেষ্যের অপর নাম ক্রিয়াবাচক বিশেষ্য, কোনো সমস্যা নেই, বলা যাবে। ভাববাচক বিশেষ্যের অপর নাম ক্রিয়াবাচক বিশেষ্য বলা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তাহলে বলেন এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন আপনারা? বলেন এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? তাহলে কিন্তু আমার পুরোপুরি বিশেষ্য পদ নিয়ে ডিটেইলসে আলোচনা করা শেষ। বিশেষ্য পদ নিয়ে খুব ডিটেইলস আলোচনা করা আমার শেষ। ঠিক আছে।